মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। এত ঝরা পাতা কোথা থেকে যে এসে জুড়ে বসেছে এই উঠোনে সমুদি বুঝতে পারে না। চারপাশে অনেক গাছ রয়েছে ঠিকই, কিন্তু শীতকাল শেষ, বসন্তের অর্ধেক সময় পেরিয়ে গেছে। এখন তো গাছে নতুন পাতা আসার সময়। তবে যাকগে, সমুদি মনে মনে বলে, এইসব ভেবে লাভ নেই। আব্দুল বেশ ছটফট করে উঠোনটা পরিষ্কার করে দিল। হ্যাঁ হ্যাঁ বাবু, হ্যাঁ চলেন এবার ভেতরে ঢুকি। ঘরের যা অবস্থা তা আল্লাহই জানে। হো, বাদুর চামচিকের বাসা না হলেই হলো আর কি। এই বলে আব্দুল ঘরের দরজার দিকে এগোয়। সমুদ্বীপের কাছে চাবি রয়েছে। সমুদ্বীপ চাবি দিয়ে জং পড়ে যাওয়া তালাটা খোলে। কত বছর যেই তালা খোলা হয়নি তা কেই জানে। চাবিটা ঘোরাতেই খটাং করে একটা শব্দ হল। তালা খুলল। তালাটা বেশ ভারী এবং বড়। সমুদ্বীপ হেসে বলে, এ যা দরজা, উফ, এ তো যে কেউ ধাক্কা দিলেই ভেঙে পড়ে যাবে। এর জন্য এত বড় ভারী তালার কি প্রয়োজন ছিল? সমুদ্বীপ ঠিক কথাই বলেছে। ঘরের দরজার অবস্থা সমীচীন। একটু জোরে ধাক্কা দিলেই পাল্লা খুলে ভেঙে পড়বে। তার জন্য নাকি আবার তোড়জোড় করে এত বড় তালা লাগানো হয়েছে। আব্দুল অবশ্য কিছুই বলে না। ও একবার বাইরের আকাশটা দেখে বলে, তাড়াতাড়ি করতে হবে বাবু, মেঘ করে এসেছে, এখন বৃষ্টি নামলে সব বেনাশ হয়ে যাবে। আব্দুলের কথা শুনে সমুদ্বীপ আকাশের দিকে তাকায়। সত্যি খুব মেঘ করেছে। মাঝে একবার যেন বিদ্যুৎও চমকালো। গড়গড় করে মেঘ ডেকে উঠল, আর তার সাথে মৃদু বাতাস বইছে। সমুদ্বীপ তালাটা পাশে নামিয়ে রেখে দরজায় হালকা করে ধাক্কা দেয়, আর নিমেষেই অদ্ভুত বিকট একটা শব্দ করে দরজাটা খুলে গেল। এমনিতে পুরনো দরজা খোলার সময় যেমন ক্যাঁচ করে শব্দ হয়, এখানে তা হলো না, বরং কে যেন ভেতর থেকে একগুচ্ছ বাতাস ঠেলে দরজা খুলে দিল। সমুদ্রের বেশ শীত শীত করছে। দরজা খোলার পর সমুদ্র ভেতরের দিকে তাকায়। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। ঘরে নিশ্চয়ই জানলা রয়েছে, কিন্তু সেগুলো এখন সব বন্ধ, তাই এক ফোঁটাও আলো নেই ঘরে। আব্দুল বলে, বাবু মোবাইলে টর্চটা জ্বালান, এখানে যা অন্ধকার হয়ে রয়েছে কিছুই দেখার উপায় নাই। রমদি মোবাইলের ফ্ল্যাশ জ্বালায়। বাপরে বাপ, ঘরের কি অবস্থা! আব্দুল ওই আলোতেই ঘরের ভেতর ঢুকে একটা জানলা খোলে, আর জানলা খোলা মাত্র একটা চামচিকে কোথা থেকে এসে ফড়াত ফড়াত ডানা ঝাপটিয়ে জানলা দিয়ে বেরিয়ে গেল। সমুদ্বীপ মনে মনে ভাবে, সর্বনাশ করেছে। এই ঘরে এতদিন কত না বাদুর চামচিকের বাস ছিল, এখন থেকে কিনা এখানেই ওকে থাকতে হবে। এই কথা ভাবতেই সমুদ্বীপের সাহস ফুস করে কোথায় যেন হাওয়া হয়ে গেল। আব্দুলও বেজায় ভয় পেয়েছে। ঘরের মধ্যে চামচিকে থাকবে এটাও আশা করেনি, কিন্তু সমুদ্বীপের সন্দেহ হয়, চামচিকে বা বাদুর তো দিনের আলোতে কিছুই দেখতে পায় না, সেখানে জানলা খোলা মাত্র এরকম পালালো কেন? সমুদ্বীপ নিজের বাড়ির কাছে অনেক চামচিকে দেখেছে। ওগুলো দিনের বেলা গাছ থেকে উল্টো হয়ে ঝুলে থাকে, আর রাতে পাখির মতো উড়ে বেড়ায়। কিন্তু এখানে ব্যাপারটা এরকম হলো কেন? জানলা খোলা মাত্র বাইরের আলো ঘরের ভেতর এসে পড়েছে, আর সেই আলো দেখেই কি চামচিকিটা পালালো? অদ্ভুত, এই চন্দ্রকেতুগড়ে সবকিছুই কিরকম মিস্টেরিয়াস, রহস্যময়। আব্দুল খানিকটা ধাতস্থ হয়ে সমুদ্বীপের দিকে তাকিয়ে বলে, বাবু এখানে থাকতে পারবেন? ভয় করবে না তো? বাইরেটা তো দেখলেন, উঠোনটা কোনো মতে পরিষ্কার করা গেছে, কিন্তু ঝোপঝাড় তো আছে, এখানে সাপ খোপ থাকতে পারে। সমুদ্বীপ কি করবে বুঝতে পারছে না। খানিকক্ষণ ভাবে। এই মুহূর্তে এই পুরনো পোস্ট অফিস ছাড়া সমুদ্বীপের থাকার কোনো জায়গা নেই, আর ভয়ের কি বা আছে?
কাল সকালে না হয় সাপখোপের থেকে বাঁচার জন্য একটা কার্বলিক অ্যাসিডের বোতল কিনে আনবে। আজ রাতটা একটু সতর্ক হয়ে কাটালেই হবে। আর সন্ধে নামতে এখনো দেরি আছে, ততক্ষণে এই ঘরটা পরিষ্কার করে ফেলা যাবে। সৌমদীপ আব্দুলকে বলে, না, এখানেই থাকতে হবে আমাকে। আমার সেরকম বিশেষ কোনো অসুবিধা হবে না, শুধু ওই ঘরটা একটু তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে হবে, চলো। আব্দুল যেন ঠিক সন্তুষ্ট হলো না সৌমদীপের কথাটা শুনে, কিন্তু কিছু বলল না। ঝাঁটা হাতে নিয়ে ঘর ঝাড়ু দিতে শুরু করলো। সৌমদীপ ব্যাগগুলো বাইরের উঠোনে রেখে এসেছিল। এবার ও হাত লাগায়। জানলাগুলোতেও প্রচুর ধুলো জমে রয়েছে। একটা ন্যাকড়া দিয়ে সৌমদীপ সেই ধুলোগুলো পরিষ্কার করতে শুরু করে। ঘরটা খুব একটা বড় না, আবার খুব ছোটও না, আরামসে 2-3 জন থাকতে পারে। একটা টেবিল আছে, চেয়ার আছে দুটো, কিন্তু সেই টেবিল চেয়ারের উপর স্তূপাকার করে কি সব কাগজপত্র। আর বহুদিন সেই সব কাগজপত্র না ঘাটার ফলে তার উপর জমেছে কয়েক বছরের ধুলো। সৌমদীপ জানলাগুলোকে পরিষ্কার করে টেবিল পরিষ্কার করার দিকে মন দেয়। টেবিলের পাশেই একটা আলমারি রয়েছে, সেই আলমারির ভেতরেও প্রচুর কাগজপত্র। এই আলমারি পরিষ্কার করা সম্ভব না, তবে সৌমদীপ টেবিলের ওপর রাখা সব কাগজপত্র একসাথে জড়ো করে বাইরের উঠোনে এনে রাখে। অনেক কাগজ ছিঁড়ে গেছে, এগুলোকে জমিয়ে রাখার কোনো মানে হয় না, ফেলে দিতে হবে। এদিকে আব্দুল ঘরটা পরিষ্কার করে ফেলেছে, কিন্তু ঘরে কোনো খাট বা তক্তা কিছুই নেই। রাতে শোবে কোথায় সৌমদীপ? মেঝেতে তো শোয়া যাবে না, কোথায় কি পোকামাকড় আছে কে জানে। এই ভাবতে ভাবতে সৌমদীপ সিলিংয়ের দিকে তাকায়, আর সেদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সিলিং ফ্যান নেই, সর্বনাশ! ফ্যান ছাড়া থাকবে কি করে সৌমদীপ? এখন অবশ্য জানলা খোলা, বাইরে মেঘ করে আছে, হাওয়া দিচ্ছে, তাই খুব একটা গরম করছে না। কিন্তু রাতে তো আর জানলা খুলে রাখা যাবে না, তখনও কি করবে? ভারী বিপদে পড়ে সৌমদীপ। হাতঘড়িতে সময় দেখে বিকেল 3:30। সৌমদীপ হাঁপিয়ে গেছে। আব্দুলও হাঁপিয়ে গিয়ে উঠোনের এক কোণে বসে পড়েছে। সৌমদীপ ওর পাশে এসে বসে। আব্দুল, একটা তক্তার ব্যবস্থা করতে হবে তো, নইলে শোবো কোথায়? আব্দুল ঘাড় নেড়ে বলে, হ্যাঁ ঠিক কথা, সে তক্তা একটা জোগাড় করে দেবো ক্ষণ। বাজার থেকে একটা তক্তা ভাড়া করতে হবে। আপনিও চলুন না আমার সাথে, সেটা ম্যানেজ হয়ে যাবে। কিন্তু ঘরে তো বাতি নেই। সৌমদীপ উত্তর দেয়, হ্যাঁ সেটাই তো দেখলাম, তবে আজ তো আর কিছু করার উপায় নেই। আজ অন্ধকারের মধ্যে কোনো মতে রাতটা কাটাতে হবে। কাল সকালে ইলেকট্রিকের মিস্ত্রি ডেকে আনতে হবে, বুঝলে? এখানে ইলেকট্রিকের মিস্ত্রি পাওয়া যাবে তো? আব্দুল মাথা চুলকে বলে, হ্যাঁ সে পাওয়া যাবে, শিশির মিস্ত্রি আছে। এই গ্রামে সব ইলেকট্রিকের কাজ তো ওই করে, ভালো লোক। আমি কাল সকালে ওকে নিয়ে চলে আসবো। তবে এখন চলেন একটু তক্তাটার ব্যবস্থা করি। এই বলে আব্দুল উঠে পড়ে। সৌমদীপ ভাবে, আব্দুল না থাকলে ওর কি যে হতো। এরকম অপরিচিত একটা জায়গা, বড়বাবু তো ঘরের চাবি দিয়েই খালাস। এই এত ঝাড়পোছ করা, পরিষ্কার করা, এ তো চারটিখানি কথা না। আব্দুল রিক্সা বার করে। সৌমদীপ ঘরে চাবি দিয়ে রিক্সায় উঠে পড়ে। আপাতত একটা তক্তার ব্যবস্থা করতে ওরা বেরিয়ে পড়ল বাজারের উদ্দেশ্যে। পুরনো পোস্ট অফিসটাকে অবশেষে বাসযোগ্য করে তোলা গেল। আব্দুল উঠোনের এক কোণে বসে হাঁপ ছেড়ে বলে, বাবা গো, কি ঝক্কি! একটু জল দাও না বাবু। সৌমদীপ বিকেল নাগাদ যখন বাজারে গেছিল কাঠের চৌকি কিনতে, তখন দুটো বড় জলের বোতলও কিনে আনে। ও জানতো যে এখানে ঘরদোরের যা অবস্থা, তাতে খাবার জল পাওয়া যাবে না। সৌমদীপ ঘর থেকে একটা বোতল এনে আব্দুলকে দেয়। হাতঘড়িতে সময় দেখে 7:30। অন্ধকার নেমে এসেছে। এদিকে ঘরের লাইট পাখা কিছুই নেই। ইলেকট্রিসিটি আছে কিনা সেটাও ঠিক মতো জানে না সৌমদীপ। তাই ঘরে একটা কেরোসিনের ল্যাম্প ছিল, ওটাকেই আব্দুল একটু পরিষ্কার করে জ্বালিয়ে ঘরের এক কোণে রেখে এসেছে। এখন পোস্ট অফিসের ভেতরে ঢুকলেই
কেমন আলো ছায়ার এক অদ্ভুত পরিবেশ লক্ষ্য করা যাবে। আব্দুল জল খেয়ে উঠে দাঁড়িয়ে বলে, আচ্ছা ঠিক আছে বাবু, আমি এখন আসি তাহলে। হ্যাঁ, সমস্যা হলে আমাকে ফোন করে দিবেন, আমি চলে আসবো। সৌমদীপ মানিব্যাগ থেকে একটা 100 টাকার নোট বার করে আব্দুলকে দেয়। সৌমদীপ সত্যিই জানে না আব্দুল না থাকলে আজকে কি হতো। প্রচন্ড কাজের লোক, ও প্রায় একা হাতেই এই ঘর দোর সব পরিষ্কার করেছে। সারাটা দিন সৌমদীপের সাথেই ছিল, প্রচন্ড হেল্প করেছে। সেখান থেকে এই টাকাটা দেওয়া প্রয়োজন। সব থেকে বড় কথা, যে সময়টা আব্দুল এই পোস্ট অফিস পরিষ্কারের জন্য ব্যয় করলো, সেই সময়টাও রিক্সা চালিয়ে বেশ কিছু রোজগার করতে পারত, কিন্তু আব্দুল তা করেনি। এরকম অচেনা একটা জায়গায় এসে সৌমদীপ কল্পনাই করতে পারেনি যে আব্দুলের মতো একজন বন্ধুকেও পেয়ে যাবে। ওদিকে 100 টাকা পারিশ্রমিক পেয়ে আব্দুল বেজায় খুশি হয়েছে। চন্দ্রকেতুগড়ের পুরনো পোস্ট অফিস চত্বরে আঁধার ঘনিয়ে এসেছে। আব্দুল চলে গেছে 7:30 পৌনে 8টা নাগাদ। তারপর সৌমদীপ বাইরের উঠোনে বসেছিল অনেকক্ষণ। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, মেঘ মেঘ করে আছে, সেই জন্যই আকাশে চাঁদের দেখা পাওয়া যাচ্ছে না। তবে একটা সমস্যা হয়েছে, সৌমদীপ মোবাইল খুলে দেখে চার্জ বেশি নেই। এদিকে ইলেকট্রিসিটি নেই, মোবাইলে চার্জ দেওয়া যাচ্ছে না। সৌমদীপ ভাবে আগামীকাল প্রথমেই একজন ইলেকট্রিকের মিস্ত্রি ডেকে এই একটা ব্যবস্থা করতেই হবে, নইলে এখানে থাকা যাবে না। আকাশের দিকে তাকায় সৌমদীপ, চারিপাশ নিঝুম হয়ে রয়েছে। ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে চারিদিক থেকে, থমথমে পরিবেশ। তবে সৌমদীপের মোটেই ভয় করছে না। পুরনো পোস্ট অফিসের আলমারি পরিষ্কার করে ওর ভেতরে যেসব চিঠি কাগজ ছিল সেই সবগুলো ডাঁই করে বাইরের উঠোনের উপর রাখা হয়েছিল। এখন সৌমদীপের কিছুই করার নেই, একা একা বসে না থেকে ওই চিঠিগুলো কাদের সেটা দেখলেই হয়, সময়টাও কেটে যাবে। সৌমদীপ উঠোন থেকে উঠে ঘরে ঢোকে। হ্যারিকেনটা ঘরের কোণে মিটমিট করে জ্বলছিল। সৌমদীপ হ্যারিকেনটা নিয়ে বাইরের উঠোনে আসে। বেশ শীত শীত করছে। হঠাৎ করেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। সৌমদীপ হ্যারিকেনটা উঠোনে রেখে ওর পাশে বসে। তারপর এক এক করে চিঠিগুলো খুলে পড়তে শুরু করে। এই চিঠিগুলো প্রায় 10-12 বছর আগের। তখন যে পোস্টমাস্টার ছিল সেগুলো বিলি করেনি। সৌমদীপের মনে পড়ে সকালে আব্দুলের বলা কথাগুলো। এই পোস্ট অফিসেই তো আগুন লেগে যায়, আর সেই সময় ডাকবাবু যে ছিল সে আগুনে পুড়েই মারা যায়। তারপর থেকে কেউ এই এলাকায় সাহস করে আসতো না। হ্যারিকেনের অল্প আলোয় ঠিকমতো দেখা যাচ্ছে না। আগুনের আঁচটা খানিক বাড়িয়ে একটা চিঠি হাতে নেয় সৌমদীপ। অনেক দিনের পুরনো কাগজ হওয়ায় অনেক জায়গায় লেখাগুলো স্পষ্ট পড়া যাচ্ছে না। 3 লাইনের একটা চিঠি। এবছর গ্রামে ফিরতে পারছি না। শহরে এবার খুব বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা খারাপ। কাজ দেবে আমাদেরকে। এই চিঠির সাথে কিছু টাকা পাঠালাম, কবে ফিরব চিঠি লিখে জানাবো। ইতি বাবু। সৌমদীপ চিঠিটা পড়ে রেখে দেয়। চিঠি পড়ে স্পষ্ট বোঝা যাচ্ছে না যিনি লিখেছেন তিনি শহরে ঠিক কি কাজ করেন। তবে এই চিঠির সাথে কোনো টাকার খাম নেই। সৌমদীপ ভালো করে খুঁজে দেখে, কিন্তু কোনো টাকার খাম সে পায় না। স্বাভাবিক, এতদিন আগের চিঠি, তারপর দেওয়া হয়নি। টাকার খাম নিশ্চয় কেউ নিয়ে নিয়েছে, এতদিন এইসব থাকে না। সৌমদীপের খারাপ লাগে। এরকম আরো কতই না চিঠি পড়ে রয়েছে এখানে, যেগুলো বিলি করা হয়ে ওঠেনি। সৌমদীপ ওর পাশে রাখা স্তূপাকার চিঠির বান্ডিলগুলো দেখে, আরো 2-1টা চিঠি খুলে পড়ে। কেউ জানতে চেয়েছে বাড়ির লোকজন কেমন আছে,
কেউ কেউ আবার চিঠি লিখে জানিয়েছে যে পরীক্ষা শেষ হয়ে গেছে, বাড়ি ফিরবে কিছুদিন পরে। আবার অনেকের ভোটার কার্ড এসেছে, তবে সেগুলোর অবস্থা এতটাই করুণ যে ঠিকমতো পড়াই যাচ্ছে না। অনেক কিছু আগুনে পুড়ে গেছে, আর বাকিগুলোতে উইয়ের বাসা। সৌম্যদীপ ওই পড়ে থাকা অসংখ্য চিঠির স্তূপ আর বেশি ঘাঁটে না, ফেলে রাখে উঠোনের এক কোণে। সৌম্যদীপ ভেবেছিল যে এই সব পড়ে পড়ে দিব্যি সময় কেটে যাবে, কিন্তু তা তো হলোই না, বরং মন খারাপ হয়ে গেল আরো বেশি। একটা বিষয় সৌম্যদীপ খেয়াল করে যে 10 বছর আগেও এই গ্রামে মোবাইল ফোনের ব্যবহার খুব একটা ছিল না। না হলে কেউ এত ছোট ছোট কথা জানানোর জন্য চিঠি লিখত না। এখনকার দিনে সবাই এইসব কথা ফোনেই বলে নেয়, কিন্তু এরা চিঠি লিখত। সৌম্যদীপ ভাবে একটা পুরনো পোস্ট অফিস থেকে সেই জায়গাটা সম্বন্ধে কত কিছুই না জানা যায়। প্রথমটা যেরকম ভেবেছিল সৌম্যদীপ যে এই পোস্ট অফিসের কাজটা খুব একটা ভালো লাগবে না, তা কিন্তু এখন আর মনে হচ্ছে না। এই কাজটা সত্যিই খুব ইন্টারেস্টিং আর আনন্দের। কত লোক একটা চিঠির জন্য অপেক্ষা করে থাকে। সৌম্যদীপ এখন থেকে সেই সব চিঠি পৌঁছে দেবে। হাত ঘড়িতে সময় দেখে 8:30 বাজে। সৌম্যদীপ হাত ঝেড়ে উঠোন থেকে উঠে পড়ে। রাত হয়ে গেছে। এই বেলা রাতের খাবারটা খেয়ে নিলেই হয়। এই পুরনো পোস্ট অফিসের ধারে কাছে তো কোনো জনবসতি নেই। খাবারের জন্য সেই বাজারেই যেতে হবে, সুতরাং বেশি রাত করে লাভ নেই। সৌম্যদীপ পোস্ট অফিসের দরজায় তালা দিয়ে টর্চ হাতে বেরিয়ে পড়ে। সকালবেলা খেয়াল করেনি যে রাস্তায় আলো নেই। এখন বাজারের দিকে হাঁটতে হাঁটতে সৌম্যদীপ দেখে যে রাস্তা ঘুটঘুটে অন্ধকার। খুব কাছে কেউ দাঁড়িয়ে থাকলেও তাকে দেখা যাবে না, এতটাই অন্ধকার। সৌম্যদীপ টর্চ জ্বালিয়ে হাঁটতে থাকে। একটু যে গা শিরশির করছে না তা নয়, কিন্তু ভয় পেলে চলবে না। সৌম্যদীপ তাড়াতাড়ি পা চালায়। সন্ধ্যের পর থেকে বেশ হাওয়া দিচ্ছিল। সে হাওয়ার গতি হঠাৎ করে যেন বেড়ে গেল। আরেকবার আকাশের দিকে তাকায় সৌম্যদীপ। ভালোই মেঘ করে আছে। তাড়াতাড়ি খেয়ে পোস্ট অফিসে ফিরতে পারলে হয়। বৃষ্টি নামলে সর্বনাশ হয়ে যাবে, কারণ ছাতা নিয়ে বেরোনো হয়নি তো। সৌম্যদীপ হাঁটতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর ওর মনে হয় কেউ যেন ওকে ফলো করছে। একবার ও হাঁটা থামিয়ে মুখ ফিরিয়ে দেখে কেউ আছে কিনা। টর্চের আলো যতদূর যাচ্ছে সৌম্যদীপ কাউকেই দেখতে পায় না। ও নিজেই নিজেকে বোঝায় চারপাশে এত বড় বড় গাছ, তার উপর হাওয়া দিচ্ছে। পাতার শব্দ শুনেই হয়তো ওর মনে হয়েছে কেউ বা কারা ওকে ফলো করছে। এটা একেবারেই মনের ভুল। এরকম নিস্তব্ধ জায়গায় ইন্দ্রিয় একটু বেশি সজাগ হয়ে যায়, তাই এখানে এরকম মনে হওয়াটা খুব স্বাভাবিক। সৌম্যদীপ টর্চ হাতে এগোতে থাকে বাজারের দিকে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।